স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমরা চেষ্টা করি পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরগুলো শিরোনাম হয় সেগুলো আমরা জানিয়ে দিই। একই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন, আমরা তাদেরকে প্রশ্ন করি, উত্তর খোঁজার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করি বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলার সুযোগ হবে। আপনি জানেন যে আসলে গতকাল বলা যেতে পারে সন্ধ্যা ৬টার পর থেকে আমাদের ক্যাম্পাস উত্তপ্ত। তারও দুদিন আগে থেকে চট্টগ্রাম সিটি কলেজে যে গোড়ালি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা, সেটা নিয়েও আমরা ক্যাম্পাস উত্তাল হতে দেখলাম। এরপর দেয়ালে গুপ্ত কালচার, কে গুপ্ত, নানা রকমের কথাবার্তা হচ্ছে, সেগুলো নিয়েও ইস্যু তৈরি হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের যে বক্তব্যগুলো আছে আমার হাতে, সেগুলোর প্রত্যেকটা আসলে শঙ্কা জাগানোর মতো। মানে রণাঙ্গন তৈরি হয়ে গেল কিনা অনেকে হয়তো সেটা ভাবতেও শুরু করেছেন। আমরা সেগুলো নিয়ে কথা বলবো এবং আপনি যেহেতু আছেন, আমি আন্তর্জাতিক অঙ্গন নিয়ে একটা বড় আলাপ করতে চাই ইরান যুদ্ধ নিয়ে। এই মুহূর্তে আছেন জামাত ইসলামীর দলীয় সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ এবং আমরা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, তাকেও আশা করি পেয়ে যাবো একটু পরে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সিরাজুল ইসলাম, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। প্রথম কথা হচ্ছে, শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার। প্রথম কথা হচ্ছে, লেলিয়ে দেওয়া শব্দটা, হায়েনার মতো হায়েনার শব্দটা, এই কথাগুলো শুনে একটু অবাকই হবেন যে এটা বলেছেন জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রশ্ন হচ্ছে, জামাত ইসলামী অনেক বড় একটা রাজনৈতিক দল এবং এই দলের সিনিয়র নেতা যারা আছেন তারা এখন প্রধান বিরোধী দল। তাদের বক্তব্য থেকে শুরু করে নানা কিছুতে এমন কিছু শব্দ থাকতে হবে যাতে করে পরিস্থিতি ঠান্ডা হয়। আমি তো দেখতে পাচ্ছি যে আসলে গরমের দিকে যাচ্ছে। আপনি কি দেখছেন? আপনার ধন্যবাদ রাকিব হাসান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ৭১ জার্নালের দর্শক শ্রোতা সবাইকে। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি অনলাইনে যুক্ত থেকে যারা আলোচনায় অংশ নেবেন, বিশেষ করে সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ এবং হাবিবুর রহমান হাবিব ভাইকে। হাবিব ভাই হয়তো এখনও জয়েন করেনি, বাট যুক্ত হয়ে যাবেন। আমি আগেই তাকে শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের ব্যাপারে আমি একটু বলি যে সমস্ত শব্দ শুনে আপনি অবাক হচ্ছেন, যে সমস্ত শব্দ ব্যবহারের ক্ষেত্রে আমি একদম মোটেই অবাক হইনি। কেন অবাক হইনি? এই কারণে, এই সমস্ত শব্দ অহরহ ব্যবহার করছে আজকে যারা বাংলাদেশে ইসলাম কায়েম করার কথা বলছে, বিশেষ করে জামাত এবং শিবিরের লোকজন, তাদের পক্ষ থেকে প্রচুর পরিমাণে এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। অশালীন, অ্যাগ্রেসিভ, অসভ্য, অভব্য, অশ্রাব্য অনেক ভাষা। এবং আমি আজকেও একটা পোস্টে লিখেছি, আজকে রাতে ফেসবুকে, আমার ফেসবুকে আছে। এদের ভাষায় এতটা অশালীন হয়, এতটা উগ্র হয়, এতটা অসামাজিক হয়, যেটা আসলে কল্পনা করা মুশকিল। এই কারণে বলছি যে তারা ইসলামের কথা বলছে। যে ব্যক্তি বা যে ব্যক্তিগণ ইসলামের কথা বলবে, তাদের আচার আচরণ, কথাবার্তায়, উঠা বসায় একটা আলাদা রকমের সৌন্দর্য থাকবে, একটা আলাদা রকমের পরিশীলিত অবস্থা থাকবে। বিশেষ করে আমি যদি বলি, একদম সোজা কথায় যদি বলি, তারা ইসলাম কায়েম করতে চায়। যে ইসলামটা কায়েম করতে চায়, সেই ইসলামের চর্চাটা কিভাবে করতে হয়, সেই শিক্ষাটা তো আমাদের নবীজি দেখিয়ে দিয়েছেন। আচ্ছা, ইসলাম কায়েম করার সাথে শরিয়া আইনের একটা সম্পর্ক আছে, কিন্তু তারা বলছে যে তারা আসলে ওই শরিয়া আইনের ওই দিকে না হয় একটু পরে। আমি এই জায়গাটা খুব ক্লিয়ার করি, এই জায়গাটা আমার খুব আপত্তির জায়গা। আপনি যখন প্রশ্ন করছেন এই জায়গাটা একটু পরিষ্কার করি। তো আমাদের নবীজি তো দেখিয়ে দিয়ে গেছেন তার ব্যক্তিগত আচার আচরণ, কথাবার্তা ইত্যাদি ইত্যাদি, রাইট? একদম। তো যখন তিনি দেখিয়ে দিয়ে গেছেন এবং সেটা একদম আমাদের সামনে পরিষ্কার আছে, তো যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন তাদের সামনে কি এটা পরিষ্কার না যে নবীজির শত্রুরা যখন নবীজির সাথে যুদ্ধ করছে বা নবীজিকে খারাপ ভাষায় কথা বলছে, কটূক্তি করছে, তাকে ডিস্টার্ব করছে, তার সাথে শত্রুতা করছে, সেই সমস্ত জায়গায় জবাবে নবীজি কি করছেন, কি বলছেন, কতটা ধৈর্য ধারণ করছেন, কথা বললে তার ল্যাঙ্গুয়েজ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার
পরিমিতি বোধটা কোন জায়গায় কোন পর্যন্ত থাকছে এগুলো জানে না, তারা দেখে না। একদম। যদি দেখে এবং যদি জানে তাহলে তাদের প্র্যাকটিস নেই কেন? যদি প্র্যাকটিস না থাকে তাহলে কি ইসলাম প্রতিষ্ঠা? আমরা দেখতে সেই পাচ্ছি জায়গা যখন থেকে পার্লামেন্টে দাঁড়াচ্ছেন কিংবা কোনো সমাবেশে কথা বলছেন জামাত ইসলামীর আমির, তিনি এক ধরনের টোনে কথা বলছেন, কিন্তু তার পরবর্তী থেকে আমরা দেখতে পাচ্ছি নানা রকমের কঠিন কঠিন শব্দ। এইটা হলো আর একটা সংকট, এটা হলো আর একটা সংকট। তার মানে আপনি এক জায়গায় বলছেন একরকম, আর এক জায়গায় গিয়ে বলছেন সেই আপনার অবস্থান চেঞ্জ করে ফেলছেন, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার মাইন্ডসেট সমস্ত সব কিছু চেঞ্জ করে ফেলছেন, এবং আপনি আপনার এক্সপ্রেশনটাও চেঞ্জ করে ফেলছেন। তারেক রহমানের সাথে দেখা হলে এক রকমের আচরণ, আর তারেক রহমানের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জনসভায় আর এক রকমের আচরণ, আর এটা তো ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিচারিতা। এটা ইসলামের পরিভাষায় একটা কথা বলে, সেটা আমি বললে তো বেশি ইয়ে হয়ে যাবে। আপনি যে পয়েন্টটা বলেছেন, আমার মনে হয় যে আমাদের ইসলামী দলীয় সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ সেটা শুনেছেন। আমরা কি পাচ্ছি রাশেদুল ইসলাম রাশেদকে? জনাব রাশেদুল ইসলাম রাশেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, মাননীয় সংসদ সদস্য। এবং আপনি জানেন দেশের ঠিক এই মুহূর্তে পরিস্থিতিকে, আমাদের ক্যাম্পাসগুলোর উত্তাল রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই বক্তব্য, পাল্টা বক্তব্য এবং নানামুখী আচরণ, নানামুখী ঘটনা চলছে। আমরাও সেগুলো কভার করছি, সেগুলো নিয়ে আলাপও করছি। এবং আমরা জানি যে শিক্ষার্থীরা যখন এ জাতীয় পরিস্থিতি তৈরি করে, তখন শীর্ষ নেতৃত্বে যারা আছেন তাদের একটা বড় ভূমিকা থাকে। তারা তাদের জায়গা থেকে প্রজ্ঞা দিয়ে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেন। সেই জায়গা থেকে আসলে আপনার কাছে জানতে চাওয়া, জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সিনিয়র নেতা, তিনি হয়তো পরিস্থিতিটাকে তার মতো করে ঠান্ডা করতে পারতেন, কিন্তু বক্তব্যটা তিনি দিয়েছেন ছাত্রদলকে হায়নার মতো লেলিয়ে দিয়েছে সরকার। মানে এই জাতীয় বক্তব্যগুলো আসলে সংকটটাকে বাড়িয়ে দেয় কিনা, একটু কি মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে ৭১ টিভির সম্মানিত দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি গাড়িতে থাকার কারণে হয়তো কিছুটা ইন্টারাপ্ট হতে পারে। না, সমস্যা নেই, আমরা শুনতে পাচ্ছি। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে বর্তমানে একটি বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে, সেটি হলো যে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল এবং ছাত্র শিবির নানান ধরনের মুখোমুখি অবস্থানে চলে যাওয়া। এই বিষয়টি নিয়ে নেতৃবৃন্দের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, সেই বিষয়টি আপনার যে ব্যাখ্যার ধরন, আমি ব্যাখ্যার ধরনের সাথে একটু দ্বিমত পোষণ করছি। এখানে আমার মনে হয় যে আলোচনাটা হওয়ার দরকার ছিল যে চট্টগ্রামে একজন স্টুডেন্টের পায়ের গোড়ালি কেটে ফেলা হয়েছে, এবং গতকাল রাতে বা রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে, বিশেষ করে শাহবাগ থানায়, যখন একজন স্টুডেন্ট জিডি করতে গিয়েছে, সেই স্টুডেন্টের জিডি টপিকটাকে গুরুত্ব না দিয়ে সেই স্টুডেন্টের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে, এবং তাকে যখন রক্ষা করার জন্য বা সহযোগিতা করার জন্য ডাকসুর ২ জন লিডার সেখানে গিয়েছে, সেই মুসাদ্দেক এবং এবি জুবায়ের, তার উপর নির্বিচারে হামলা চালানো হয়েছে। এই যে একতরফা ভাবে হামলা চালানো, জানার চেষ্টা না করা, কারা ফটোকার্ড তৈরি করলো, কারা প্রচার করলো, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জেনে, যদি আমরা ধরি যে ছাত্রদল একটি বড় ছাত্র সংগঠন এবং দায়িত্বশীল সংগঠন, বর্তমান সরকারের সংগঠন, ছাত্র সংগঠন বা বলা যায় বিএনপির ছাত্র সংগঠন, সেই জায়গা থেকে যদি তারা দায়িত্বশীল সংগঠন হয়, এরকম একটি দায়িত্বহীন এবং বলা যায় যে বর্বরচিত ঘটনার সাথে তারা সম্পৃক্ত হয়ে গেল পরপর কয়েকদিন ব্যাপী। এবং আজকে যেটি আমরা দেখলাম যে নেত্রকোনায় জামাতের এমপি মাসুম মুস্তফা পূর্বধলা, তিনি যদি নামাজে না থাকতেন, মসজিদে না থাকতেন, তথা গাড়িতে অবস্থান করতেন, তাহলে তো সেই হামলার শিকার তিনি হতেন, এবং আজকে জানি না আল্লাহ বাঁচিয়েছেন কি ঘটনা ঘটতো। এই পরিস্থিতিকে যদি আপনি মূল্যায়ন না করে, এই আলোচনাগুলোকে সামনে না নিয়ে এসে শুধুমাত্র জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তার একটা টার্মকে সামনে নিয়ে কেন বললাম, আমি কি সেটা একটু ব্যাখ্যা দিই? মানে আমি একটু বলি, আপনি ছোট করে একটু বলি। হ্যাঁ, আমি ছোট করে একটু বলি কেন আমি ওনার কথা বললাম। প্রথমত হচ্ছে, আমি যদি টানা ওনার স্টেটমেন্টগুলো শোনাই, উনি আজকে বলেছেন ১৭ বছর বিদেশে থাকা লোকেরাই আসলে গুপ্ত, ছাত্রদলকে হায়নার মতো লেলিয়ে দিয়েছে সরকার। এর আগে তিনি এনসিপিকেও বলেছিলেন জন্ম নিয়ে বাপের সাথে পাল্লা দিও না। এরপর তিনি বলেছিলেন বিএনপি মানে ফাঁকি, গণভোটটা তার আগে করতে দেয়নি, নানা কিছু। আমার কথা হচ্ছে, এটা তো সিনিয়র নেতার বক্তব্য ঠিক এই মুহূর্তে বলার কথা না। মানে ছাত্রদল কিংবা শিবির দুটোই ছাত্র সংগঠন, এবং সিনিয়র নেতাদের দেখুন, রাজনীতিতে বক্তব্যের শেষ নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গত পরশুদিন, মেবি অর নট, বগুড়াতে যে টাইপের বক্তব্য দিয়েছেন, এটি তো আমাদেরকে
ভাবিয়ে তুলেছে, বা বলা যায় যে লজ্জাস্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে একজন প্রাইম মিনিস্টার এই টাইপের টার্ম গুলো বলতে পারেন কিনা, যেগুলো আমি এখন মুখে উচ্চারণ করতে লজ্জা পাচ্ছি। এবং তিনি তার নির্বাচনী প্রচার কার্য যখন চলেছে তখন জামাতকে নিয়ে যে কুরুচিপূর্ণ কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু আমরা আর এখন স্মরণে আনতে চাই না, বা এগুলো আমরা আর উচ্চারণ করে সমাজে বিভ্রান্তি, প্রাইম মিনিস্টারের মতো একজন ব্যক্তির ব্যাপারে এই আলোচনাগুলো চলুক সমাজে, এগুলো আমরা চাই না। দেখুন আসলে এইভাবে পাল্টাপাল্টি এত বড় জায়গা থেকে আলোচনা আসুক, এগুলো কখনোই কাম্য নয়। কিন্তু ঘটনাগুলোকে আড়াল করার জন্য, ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার জন্য আমি মনে করি যে এই আলোচনাগুলো যদি এখন উল্টো ভাবে করা হয় তাহলে তো মানুষ বিভ্রান্ত হবে এবং সমাজে নৈরাজ্য ছড়িয়ে পড়ে। এই যে এখন বক্তব্য একেবারে ঠিক যে আসলে মূল আলাপে আমাদের থাকতে হবে, কিন্তু মুশকিল হচ্ছে যখন তো আমরা বলছি জামাতে ইসলাম, তার মানে ইসলামের যে একটা সৌন্দর্য আছে, সদাচরণ এবং সুবচন আছে, সেই জায়গাটা নিয়ে মানুষ প্রশ্নটা তোলে আর কি। উচ্চারণ করেছেন সেগুলো ইসলামের টার্মের সাথে বা ইসলামের ম্যানার্সের সাথে কোথায় সাংঘর্ষিক হয়েছে আমি তো দেখছি না। এখানে হায়নার মতো লেলিয়ে দেওয়া হয়েছে, লেলিয়ে দিয়েছে সরকার। রিয়েলি তো ঘটনা তো তাই ঘটেছে, হায়নার মতো লেলিয়ে দেওয়ার মতো ঘটনাই তো ঘটেছে। যদি বিএনপির পক্ষ থেকে বা ছাত্র দলের পক্ষ থেকে চট্টগ্রামে যে বর্বরচিত ঘটনাটি ঘটেছে সেটিকে যদি অস্বীকার করা হয় এবং সেই স্টুডেন্ট যিনি পরিচয় দিয়েছেন তিনি নিজে স্বীকার করেছেন যে সে ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত এবং তার হাতে চাপাতি দেখা গেছে এবং রাজপথে সে চাপাতি নিয়ে ঘুরছে, রাজপথে ঠেকিয়ে সে ঘুরছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। তো এরপরেও এটাকে কি বলবো, কি ভাষায় উচ্চারণ করা যায়? আপনি আপনার জায়গা থেকে খুব চমৎকার করে ব্যাখ্যা দিয়েছেন। আপনি আছেন আমাদের সঙ্গে, রাশেদুল ইসলাম রাশেদ আমাদের সঙ্গে আছেন। আমরা বোধহয় সংযোগটি স্থাপন করতে পেরেছি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান। হাবিব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ শুনতে পাচ্ছেন না? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আশা করি একটু পর আরো স্পষ্টভাবে আমরা দেখতেও পাবো। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম এবং আপনার সঙ্গে অনলাইনে এই মুহূর্তে আছেন জামাতে ইসলামী দলীয় সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ। দেখতে পাচ্ছেন না আমাকে? হ্যাঁ আমি আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু পরিষ্কার না, ব্যান্ডউইথের একটু সমস্যা, এটা হয়তো ঠিক হয়ে যাবে কথা বলতে বলতে। আমি তো জানতে চাচ্ছিলাম যে ঠিক এই মুহূর্তে ক্যাম্পাসের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আসলে আপনারা যারা সিনিয়র নেতারা আছেন তারা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন কিনা, কারণ ইতোমধ্যে আসলে জামাতে ইসলামের পক্ষ থেকে খুব জানানো হয়েছে ছাত্রদলকে হায়নার মতো লেলিয়ে দেওয়া হয়েছে, এরকম বক্তব্য এসেছে এবং সেই যুক্তিও তুলে ধরা হচ্ছে। আপনাদের দিক থেকে আসলে কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন কিনা, কোনো বার্তা দেবেন কিনা আপনি? জি, আমি 71 টার্মিনালকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে সালাম, বিজ্ঞান আলোচনা শুভেচ্ছা। আসলে আমি তো আলোচনা শুনলাম। এখন একটা জিনিস, ইসলামের সবচেয়ে বড় একটা নির্দেশনা আছে, মিথ্যা কথা বলা মহাপাপ। মিথ্যা বলা মহাপাপ। এরা অহরহ মিথ্যা কথা বলে। চিটাগাংয়ের একটা গুপ্ত শব্দকে কেন্দ্র করে চিটাগাংয়ের যে ঘটনা ঘটলো, তারপর আমার ঈশ্বরদীতে গতকাল যে ঘটনা ঘটানো হলো, ঘটানোর পরে তারাই ঘটালো, তারা আমার অফিস ভাঙচুর করলো, তাইক্রমের ছবি ভাঙলো, আমার ছবি ভাঙলো, বোম মারলো, গুলি করলো পুলিশের সামনে। নারায়াত তাকবীর আল্লাহু আকবার বলে, এটা ইসলামে কোথায় আছে? নারায়াত তাকবীর আল্লাহু আকবার বলে একটা ছাত্র সংগঠন বা মুসলমানের উপর আক্রমণ করবে, কোথায় আছে? ইসলাম কোন জায়গায় লেখা? যারা আক্রমণ করেছে তারা কি চিহ্নিত? একেবারে চিহ্নিত। তারা ওখানে কলেজ ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, ছাত্রের প্রেসিডেন্ট, বুঝিয়ে পরে দেখেন নাই? সারা বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে কালকের ওই ঈশ্বরদের ঘটনা। আর এদিকে ছাত্র দলের একজনের হাতে অস্ত্র, সেই ছবিও তো ভাইরাল হয়েছে, সেগুলো নিয়েও তো কথা বলা হচ্ছে। ছাত্রের হাতে এক অস্ত্র, দেশীয় কি অস্ত্র, ওখানে তো একদম ওপেন অস্ত্র। ঈশ্বরদী যেটা ঘটনা করলো, কতক্ষণ ধরে অফিস ভাঙছে, ছাত্রদের যেখানে বসছে সেখানে চেয়ার টেবিল এটা রাস্তা ছড়িয়ে দিয়েছে। এটা নৃশংস দেখে মানুষটাকে, মানুষ এমন করতে পারে? এই অমানুষের দল এর আগে আবার 8 ঘন্টাতে 74টা মোটরসাইকেল ভেঙে দিয়েছে, 74টা মানে গুনে গুনে। আমার অফিস ভেঙেছিল, পাশে হোটেল ভেঙেছিল, মাইকে ঘোষণা দিয়ে। আবার তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিল, আমাদের লোকজন মিথ্যা মামলা দিল। এদের কাজ হলো, এদের হলো প্রধান হলো মানুষের কতগুলি, এটা গণতন্ত্রে কতগুলি থাকেন না, মানুষের শিক্ষা, শান্তি, প্রগতি, শিক্ষা, নানান ধরনের যে ছাত্র সংগঠন গুলো যে এক একটা থাকে, এদের হলো, এদের কথা হলো, এদের মূল আদর্শ মিথ্যা কথা বলা, এদের মূল আদর্শ অন্যের বিরুদ্ধে গীবত গাওয়া, এদের নিজেদের কোনো কর্ম নেই।
আপনার বক্তব্যটা দিয়েছেন, আমি তো বিরতিতে যাব। হ্যাঁ, আপনার আমি বলি, আমার বলার সুযোগ, আমি বলি যে তারা এই বাংলাদেশের জন্য কি করেছে তাদের নিজের লোক ছাড়া। তারা মহান স্বাধীনতা যুদ্ধের সময় সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা। আচ্ছা, আমরা ঠিক এই মুহূর্তে ক্যাম্পাসে যা চলছে সেটা নিয়েই আলাপে থাকতে চাই, এবং আপনি যে পয়েন্টগুলো বলেছেন সেটা মাননীয় সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ নিশ্চয়ই শুনেছেন। আমি এখান থেকে আলাপটা শুরু করবো। ছোট এবং আগে জানিয়েছি আমাদের সঙ্গে অতিথিরা আছেন রাশেদুল ইসলাম রাশেদ, মাননীয় সংসদ সদস্য। আরও একবার আপনার কাছে আসতে চাই, এবং বোধহয় আমরা পাবো। হ্যাঁ, আপনি শুনছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলছিলেন, বেশ কিছু যুক্তি তুলে ধরছিলেন, এবং সেই জায়গা থেকে নিশ্চয়ই আপনার কোনো বক্তব্য আছে একটু জানাবেন। এবং এটা আসলে অনেকেই জানতে চাইবেন, যেহেতু চিহ্নিত, অর্থাৎ যারা যে অভিযোগগুলো করছে, আপনি যেটা বললেন ছাত্রদলের একজন কর্মীর হাতে অস্ত্র রয়েছে, তিনি তো চিহ্নিত। আবার যদি এরকম হয় যে শিবিরের কিছু ছেলে এসে কিছু ছেলেরা ভাঙচুর চালাচ্ছে, সেই ছেলেরাও তো চিহ্নিত, তাহলে প্রত্যেকটি দল তাদের জায়গা থেকে নিশ্চয়ই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। সেটা কেন হচ্ছে না? এখানে দেখুন, আপনাকে খেয়াল করতে হবে যে ঈশ্বরদীতে যে অভিযোগটা আমাদের সম্মানিত হাবিবুর রহমান হাবিব ভাই বলেছেন, এটি কি এরকম? অথচ এখানে ঈশ্বরদীতে একটি মিছিল পূর্ব নির্ধারিত ছাত্র শিবিরের পক্ষ থেকে চট্টগ্রাম সহ সারা দেশে যে নৈরাজ্য, সেই নৈরাজ্যের বিপরীতে একটি প্রোটেস্ট। তো সেই প্রতিবাদ মিছিলে ভূত পেতে পূর্ব পরিকল্পিত এবং আরো কি বলে এটাকে দুঃখজনক ঘটনা আছে যে এই উৎপেতে যে থাকা হবে, ছাত্র শিবিরকে মারা হবে, এগুলো ফেসবুকে আগে থেকে প্রচারণা করেছে। এই কথাগুলো কিন্তু পরবর্তীতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এবং আগে থেকে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করে এই যে উৎপেতে হামলা চালানো হলো। আর আমাদের হাবিব ভাই বলে ফেললেন এখানে যে একতরফা ভাবে কি বলে ভাঙচুর করেছে। বিষয়টি কি এরকম ছিল? এখানে যখন ছাত্র শিবিরের উপর হামলা চালানো হয়, তখন কি ছাত্র শিবিরের অধিকার নাই আত্মরক্ষার? এতে আপনি তো আগের যুগে চলে গেলেন, আবার আওয়ামী লীগের যুগে চলে গেলেন, যখন আওয়ামী লীগের যুগে ছাত্র শিবির এবং ছাত্র দলের কোনো মানবাধিকার ছিল না। তাদের উপর যখন তখন ছাত্রলীগ হামলা চালাতো, যখন তখন ধরে নিয়ে মেরে ফেলতো। আপনারকে ছাত্র শিবির হিসেবে আখ্যায়িত করে মেরে ফেলা হয়েছে, অথচ সে ছাত্র শিবিরের সদস্য বা কেউ ছিল না। এই বর্বর যুগে তো আমরা ফিরে যেতে চাচ্ছি না। আপনি যেমনটি বলেছেন যে দলের পক্ষ থেকে কোনো মেজার নেওয়া হবে কিনা, অবশ্যই নেওয়া হবে। এবং সেটি ছাত্র শিবির যদি দেখে যে তাদের দলের পক্ষ থেকে কোনো কেউ অতিরিক্ত কিছু করেছে, বাড়াবাড়ি কিছু করেছে, তাহলে তাদের পক্ষ থেকে, আমি ছাত্র শিবিরের সভাপতি ছিলাম, আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি। কিন্তু বিএনপি দেখাক তাদের ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছে, এবং ছাত্রদল দেখাক কি ব্যবস্থা নিয়েছে। বরঞ্চ গতকালকে ছাত্রদল সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে কিছু ভালো পদক্ষেপ, ভালো কথাবার্তা বললেও পরবর্তীতে এই মব যেটি করা হয়েছে শাহবাগ থানায়, সেটির এগেইনস্টে তো তিনি কোনো পদক্ষেপ নেন নাই, কিছু বলেন নাই। এটি একটি আশ্চর্যের ব্যাপার এবং মর্মান্তিক ব্যাপার যে সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মবের এগেইনস্টে বিরাট ঘোষণা দিয়ে দিচ্ছেন। বারবার তিনি বলছেন যে মবের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে, অথচ গতকাল অত্যন্ত দুঃখজনক ভাবে শাহবাগ থানায় সেই মবের ঘটনাটি ঘটলো। এভাবে বৈপরীত্য বা দুই ধরনের কথাবার্তা যদি আমরা সংসদে দেখি, বাইরে দেখি, তাহলে তো আমরা দেশ নিয়ে খুব শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি আসলে খুব গুছিয়ে খুব স্পষ্ট করে বললেন। আমি সিরাজুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আপনি হাবিবুর রহমান হাবিবের কথাও শুনলেন, রাশেদুল ইসলাম রাশেদের কথাও শুনলেন, যে যার জায়গা থেকে অপোজিশনকে আসলে দোষারোপ করছেন, নিজেদের জায়গা নিয়েও তারা কথা বললেন। আপনি আসলে কি দেখছেন? না, এখানে আমি যে বিষয়টা দেখি সেটা হচ্ছে যে এই আলোচনার সাকুল্যে যে কথা বলা যায়, জি, সেটা হচ্ছে যে জামাত ইসলাম তো ইসলামের কথা বলেন, রাশেদ ভাই যারা ওনারা তো ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন। তাই ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে গেলে তো ওই কথা চলে আসে যে আমাদের নবীজির, আমরা প্রত্যেকটা জায়গায় নবীজির আচরণটা কেমন ছিল, এই প্রসঙ্গে নবীজির কি আচরণ হতে পারতো বা নবীজির দিক নির্দেশনা কি, এরকম একটা প্রশ্ন তো থাকে একদম। তো আপনি চাইলে প্রশ্ন রাশেদ ভাইয়ের কাছে আমি এই জায়গা থেকেই বলতে চাই, একটা প্রশ্ন করি যে যেমন আপনি প্রথম প্রশ্ন যেটা বলেছিলেন যে হায়নার মতো লেলিয়ে দিয়েছে সরকার, উনি রাশেদ ভাই বললেন যে তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি এই হায়নার মতো লেলিয়ে দেয় কথাটা বলতে পারে না, এই বললেন। এটা কি খুব যুক্তিযুক্ত হলো? আমি তা বলিনি। আচ্ছা, আমি কিন্তু তা বলিনি যে একজনের বক্তব্যের এগেইনস্টে আরেকজনের এই বক্তব্য দিতে পারে। আমি বলেছি যে আমাদের দেশে এই বক্তব্যের যে কালচার চলছে,
এইগুলো অবশ্যই সংযত হওয়া দরকার। আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমিও মনে করি যে আমার দলের প্রধান বা দলের সেকেন্ড প্রধান যদি এরকম কোনো বক্তব্য দেন, তাহলে সেটি অবশ্যই খতিয়ে দেখা দরকার এবং দলকে অবশ্যই এগুলো নিয়ে পরস্পরের মধ্যে আত্মসমালোচনা করতে হবে। বাট আমি মনে করি যে বক্তব্যগুলোকে যদি আপনি খণ্ডিত করে শব্দ দিয়ে বিশ্লেষণ করে শুধুমাত্র উদ্যোগ নিতে যান বা সিদ্ধান্ত নিতে যান, তাহলে এটি ইনজাস্টিস হবে। আপনাকে পুরো ঘটনাটির এগেইনস্টে না। মূল্যায়ন করতে হবে। না 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 এবং রাশেদ ভাই, আমি ইসলামের একটু ক্ষেত্রে বলি। আমি বলেছি যে কি কি বাধা সৃষ্টি করতে পারে আপনাকে ক্লিয়ার করে বলতে হবে। ইসলামের ম্যানার্স গুলো আমাদেরকে সামনে নিয়ে এসে হাজির করতে হবে। এরকম বলতে পারে কি পারে না, সেগুলোর ইসলামী ব্যাখ্যা কি সেটা আমাদের সামনে নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার সিরাজুল ইসলাম যদি। না, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে খণ্ডিত বক্তব্যের কিছু নেই। জি। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল হ্যাঁ, মিয়া গোলাম পরোয়ার পরোয়ার সাহেব, সেক্রেটারি তিনি জেনারেল। যে বক্তব্য দিয়েছেন যে ছাত্র দলকে হায়নার মতো লেলিয়ে দিয়েছে, এই একটা সেন্টেন্স তো যথেষ্ট। এর তো খণ্ডিত অংশ কিছু নেই। এটা একটা কমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট যেখানে বলা কমপ্লিট হয়েছিল সেন্টেন্স, এটা। হ্যাঁ, এবং এই কমপ্লিট সেন্টেন্সের আচ্ছা, ভেতরে ছাত্র মূল দলকে শব্দ আপনি যেটা, সেটা হায়নার হচ্ছে মতো হায়নার মতো এভাবে লেলিয়ে দেখেন। দেওয়া। কিন্তু এটা রাশিদুল ছাত্রদলকে ইসলাম রাশেদ কিন্তু শুরু থেকে লেলিয়ে যেটা দেওয়া বলার হয়েছে। চেষ্টা করছেন, হ্যাঁ, যেটা বলার চেষ্টা করছেন যে ছাত্র দলের তাদের দিক থেকে এই বক্তব্যটা, যে ছাত্র দলের যে আচরণ সেটা অনেকটা হায়নার সাথে মিল পাওয়া যাচ্ছে, যেটা তারা তাদের জায়গা থেকে এই যুক্তিটা দিলেন আর কি। না, এই বক্তব্যটাও এক ধরনের আপত্তিকর বক্তব্য। জি। এটা আপত্তিকর বক্তব্য। তার আগে আমি যদি একটু প্রশ্ন করি, এই যে জুবাইর হামলার শিকার হয়েছে, সেই জুবাইরের একটা ভিডিও ফুটেজ আছে তো, যে অধ্যাপক জামাল কুত্তার মতো পিটানো হবে, বিসমিল্লাহ বলে শুরু করা হবে, সদাকুল্লাহ আলী উল আজিম বলে শেষ করা হবে। এই বক্তব্যটা কি গ্রহণযোগ্য? এটা একজন শিবিরের কর্মী যিনি যারা ইসলামের কথা বলে, এটা কি গ্রহণযোগ্য কথা? আচ্ছা, এখানে রাশেদুল ইসলাম রাশেদ, আপনি নিজে শিবিরের সভাপতি ছিলেন এবং আমরা যখন ডাকসু ইলেকশন কিংবা জাকসু ইলেকশনের আগে আমি নিজে শো করেছি, প্রত্যেকটা ভিপি ক্যান্ডিডেট যারা ছিল তাদের সঙ্গে কথা বলেছি। শিবির সমর্থিত প্যানেলে যিনি ছিলেন সাদিক কায়েমের কথা বলতে পারি, সেই সময় যখন প্রার্থী হিসেবে ছিলেন খুব চমৎকার করে গুছিয়ে ইনফরমেটিভ কথাবার্তা বলেছিলেন। কিন্তু কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি শিবিরের গুরুত্বপূর্ণ সদস্যগুলো এরকম মারমুখী কথা বলছেন, সেগুলো ফুটেজ আবার ফেসবুকে ঘুরছে। এগুলো তো আসলে সাংগঠনিকভাবে তো এক ধরনের ব্যবস্থা নেওয়া উচিত আপনাদের, বা বার্তাটা দেওয়া উচিত। এখানে সাংগঠনিক ব্যবস্থা অবশ্যই নেওয়া হয় এবং কি বলে এটাকে, আমাদের তো ফেসবুকে তো ঘটনা হচ্ছে যে দেখা যাচ্ছে যে অনেক আগের অনেক বক্তব্যগুলোকে কাট করে প্রচার করা হয়। হয়তো দেখা যাচ্ছে যে আগে ব্যবস্থা নেওয়া হয়েছে, এখন তিনি বলছেন না, এরকম হচ্ছে আর কি। বাট আমি মনে করি যে অবশ্যই প্রত্যেককেই শালীন বক্তব্য দেওয়া উচিত, কথাবার্তার ক্ষেত্রে অবশ্যই মার্জিত কথা বলতে হবে এবং এই সব কিছুর এগেইনস্টে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থাও নিতে হবে। বাট আমি আবারও কিন্তু একটা কথাই বলছি আর কি, আমরা যে যাই বলি না কেন, যে যেভাবেই ভাষা প্রয়োগ করি না কেন, আগে খেয়াল করতে হবে তাকে সেই জায়গায় যেতে পরিবেশ তৈরি করে দিচ্ছে কে, এরকম উত্তেজিত হতে তাকে কে বাধ্য করছে, সেই বিষয়টিও কিন্তু দেখতে হবে। একতরফা ভাবে আপনাকে যদি গালিগালাজ করি, তো আপনি তো অনেক সময় বিরক্ত হয়ে যেতে পারেন। এই ঘটনাটি কিন্তু অনেক সময় ঘটছে। আমি আবারও আত্মপক্ষ সমর্থন করে বলছি যে ছাত্র শিবিরকে মারা জায়েজ, ছাত্র শিবিরকে যখন তখন পেলেই খুন করা জায়েজ। এই জায়গা থেকে যদি বাংলাদেশ না ফিরতে পারে, তাহলে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য বিগত দিনে ছাত্রলীগ ভূমিকা রেখেছে, আওয়ামী লীগ ভূমিকা রেখেছে। আমি বলতে বাধ্য হচ্ছি এখন নতুন করে বিএনপি, ছাত্রদল সহ তারা একসাথে যৌথভাবে ভূমিকা রাখার উদ্যোগ নিচ্ছে, এটুকুই আমি বলবো। সিরাজুল ইসলাম। না, আমি একটু বলি রাশিদ ভাইকে যে আপনি তো এখন বলতে বাধ্য হচ্ছেন, আসলে তো নির্বাচনের আগে থেকেই কতগুলো কথা বলা হচ্ছে যে বিএনপি ভারতের হাতে দেশ তুলে দেবে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই যে স্লোগান দিচ্ছেন, তার মানে কি বিএনপি মনে হচ্ছে যেন বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তার নামের আগে কি লাগানো হয়েছে? শিলং সালাউদ্দিন, রয়ের এজেন্ট। বিএনপির মহাসচিবকে কি বলে, সবাই বলছে, মোটামুটি সাংগঠনিক ভাবে বলছে। এইগুলো কি ঠিক হচ্ছে? এটা এগুলো আসলে তদন্ত সাপেক্ষ এবং এখানে আসলে ওনার জায়গা থেকে এই ব্যাখ্যা দেওয়াটাও কঠিন, কারণ অনেক কিছু আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কে যে কোন মন্তব্য করেছে, মানে এটা আসলে খুঁজে পাওয়াটাও মুশকিল। আমরা সাম্প্রতিক সময় যেটা দেখলাম, আপনি তো গতকালকে দেখলেনই যে একটা ফটোকার্ড, যেটা সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন একটা ফটোকার্ডকে সামনে নিয়ে এসে আমরা কখনো কল্পনা করতে পারিনি এই টাইপের কথাবার্তা। সেক্ষেত্রে রাশেদুল ইসলাম রাশেদ, আমরা কখনো আলাপের মধ্যে
তৃতীয় কোনো পক্ষকে কেন টানছি না, আমরা বলছি না কেন যে মাঝখান থেকে কেন 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 আমরা তো বলেছি এটা, এই ফটোকার্ড গুলো তৈরি করেছে বিগত ফ্যাসিস্টের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। এরকম প্রধানমন্ত্রী সহ প্রধানমন্ত্রী কন্যা, তিনি সম্মানিত মানুষ, এরকম সম্মানের জায়গায় এরকম নোংরা কুরুচিপূর্ণ অবস্থান তৈরি করার জন্য বিগত ফ্যাসিস্ট ভূমিকা রাখছে, এটা তো আমরা বলছি, বারবার বলছি। আচ্ছা, আমি একটু হাবিবুর রহমান হাবিবের কথা শুনতে রাকিব, আমি এখানে ছোট্ট একটু করে একটু বলি। রাশেদ ভাই, আপনি যেহেতু একজন এমপি এবং ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, দায়িত্বশীল ব্যক্তি, আমি ছোট্ট কয়েকটা তথ্য আমি আপনাকে দিই, আপনারা ভেতরে ভেতরে একটু যদি কাজ করেন তাহলে আমার মনে হয় যে পরিস্থিতি বেটার করার জন্য, ডেভেলপ করার জন্য রোল প্লে করবে। সেটা হচ্ছে একদম আমি পার্সোনালি কিছু লোকজনকে চিনি যারা ছাত্র শিবিরের সাথে বা জামাত ইসলামের সাথে জড়িত, একদম পার্সোনালি আমি চিনি। তাদের কাছ থেকে এমন কিছু বক্তব্য আসে, যেমন আপনি যে বলছেন যে প্রধানমন্ত্রী একজন সম্মানিত ব্যক্তি, অথচ আপনাদের শিবিরের কর্মীদের ভেতরে এতটা বেশি বিদ্বেষ, নোংরা কথাবার্তা এবং এত ঘৃণা প্রধানমন্ত্রী সম্পর্কে। খাম্বা তারেক বলে, মিস্টার 10% বলে, এবং মুসলেকা তারেক বলে। এই কথাগুলো আপনারা নিরসন করেন, আপনাদের দলীয় কর্মীদেরকে বলতে নিষেধ করেন। বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ভালোর দিকে যাচ্ছে না, এবং এই পরিস্থিতি নষ্ট করার জন্য নির্বাচনের আগে থেকে এই কথাগুলো বলা হচ্ছে, একদম মানে দলীয় ভাবে ঝাঁক বেঁধে শুরু করবে। আপনি দেখেন, এবং তাদের আমি আরেকটু বলি রাশেদ ভাই, আমি আপনার জ্ঞাতার্থে জানাই, আপনি একটু প্লিজ বিষয়গুলো যদি আমলে নেন, আপনারাই লাভবান হবেন। কারণ আপনাদের সমস্ত আলোচনার পরে কি আপনাদের দিকে তীর ছুঁড়ে মানুষ এইভাবে যে আপনারা তো ইসলামের কথা বলেন, আপনাদের কাছে এই আচরণ কেন? আপনাদের কর্মীদের ভেতরে এত বেশি অশালীন কথাবার্তা, নোংরা গালিগালাজ, যে কথাগুলো এইগুলো থেকে একটু নজর দিন। আসলে বক্তব্য পেয়েছি, রাশেদুল ইসলাম রাশেদের কাছে বক্তব্যটা পেয়েছি, এবং সংসদ সদস্য নিশ্চয়ই শুনলেন, তার জায়গা থেকে তিনি হয়তো সে ব্যবস্থা নেবেন। কিন্তু তিনি একটা কথা স্পষ্ট করে বলেছেন যে একপাক্ষিকভাবে আমরা শুধু শিবিরকে দায়ী করছি কিনা। আমি বলি, জামাতের আমির সাহেব কয়েকবার তিনি পোস্ট দিয়েছেন ফেসবুকে, আমি নিজে দেখেছি, এবং সেই পোস্ট আমি অন্তত 2 বার আমি নিজে শেয়ার করেছি, যে তিনি বারবার বলেছেন, অনুরোধ করেছেন যে অশালীন কথা কেউ বলবেন না। উনার দলীয় নেতা কর্মীদের প্রতি এই আহ্বান জানিয়েছেন জামাতের আমির। একটু বলতে চাই, জামাতের আমির তার শুধুমাত্র দলীয় কর্মী নয়, সামগ্রিকভাবে ফেসবুকে যারা অ্যাক্টিভিটি চালান তাদের সবাইকে উদ্দেশ্য করেই মাঝে মধ্যে তিনি পোস্ট দেন। কিন্তু অর্থাৎ ফেসবুকে বোঝা যাচ্ছে না যে কে দলীয় কর্মী, কে দলীয় কর্মী নয়, এবং অনেকে ফেক আইডি থেকে নানান ভাবে নাম চেঞ্জ করে তারা বিভিন্ন ভাবে পোস্ট দিয়ে থাকেন, ভিডিও করেন, কি বলে প্রাঙ্ক ভিডিও করেন। তারপরে হচ্ছে যে আমি একদম পার্সোনালি কিছু লোককে চিনি যাদের কাছ থেকে যে সমস্ত কথাবার্তা আসে, কি বলবো আমি। আচ্ছা, যাই হোক, যেই বক্তব্যগুলো দলীয়ভাবে দলের ভিতরে বিষয়গুলো একটু পর্যালোচনা করলে আমার মনে হয় দিন শেষে আপনারাই লাভবান হবেন। কারণ আমি আগেই বলেছি, আপনাদের যেহেতু ইসলামের প্রশ্ন, ইসলাম কায়েমের প্রশ্ন, ইসলাম চর্চার প্রশ্ন, শেষ পেয়ে গিয়ে আপনার দিকে তীর ছুড়বে যে আপনারা তো ভাই ইসলামের কথা বলেন। আচ্ছা, আমি একটু হাবিবুর রহমান হাবিবের বক্তব্য শুনি। হাবিবুর রহমান হাবিব, একটা বিষয়, এটা হয়তো সবাই বলবেন যে আপনারা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একটা প্রভাব বরাবরই থাকে, এটা স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু সেই প্রভাবটাও তো একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। আপনার মনে হয় কি না এখন সময় এসেছে পুরাতন রাজনীতি থেকে বেরোনোর, সরকারি দল হিসেবে তাদের নিজেদের ছাত্র সংগঠনের দিকে আরেকটু নজর রাখা, এবং তারা যদি সত্যিকার অর্থ অপরাধী হয়ে থাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা, যেটা দেখে সবাই হয়তো আশ্বস্ত বোধ করবে? জি, আমি কি একটু যোগ করে দিব ভাইকে একটু প্রশ্ন, একটা ছোট্ট করে একটু পরে আমি আগে উত্তরটা পেরে তারপর আপনার কাছে আসবো, তখন যোগ করে দিতে পারেন। জি, প্রশ্ন যোগ করে দিতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, দেন, বলেন। মানে বলছি যে বিএনপির ইশতেহারও কিন্তু চমৎকার করে এই লেজুর বৃত্তি করা হবে না এবং কি কি করা হবে না হবে ছাত্র সংগঠনগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এরকম চমৎকার কথা কিন্তু বলা আছে। এটুকু একটু জাস্ট যোগ করলাম। জি, হাবিবুর রহমান, আগে একটু বলতে দিবেন তো? হ্যাঁ, আপনাকে বলতে দিব, বলুন। জি, আমি শুনেই মজা পাচ্ছিলাম, না বললেই ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু বলি। জি, আমার ভাই রাশেদ, তাকে আমি আহ্বান জানাতে চাই, আর আপনাদের 71 টেলিভিশনকে বলতে চাই, ঈশ্বরদীর কথাটা তো আমার বাড়ি ওখানে, ঈশ্বরদীর একটা ভিডিও ফুটেজ দেখেন না, কি নৃশংসতা, কি স্লোগান, কি তাণ্ডব। তাদের কি একটা কিছু ভেঙেছে কোথাও? তাদের একজন লোককে এতটুকু আহত হয়েছে বলেন? একতরফা ভাবে তারা এই যে কাজগুলো যে করলো, করে যে নৃশংসতা চালালো, এর নজির নেই।
আর আরেকটা কথা, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ায় কি বক্তব্য এমন দিয়েছেন, গুপ্তের কথা বলেছেন। গুপ্তের কথা অস্বীকার করার কোনো উপায় আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়, কোন কলেজে দীর্ঘ 13 সালের পর থেকে, বিগত 13 সালের পর থেকে কোথাও কি ছাত্র শিবিরের নামে কোনো মিছিল করেছে? মিছিল করতে গিয়ে কোথাও আক্রান্ত হয়েছে? আক্রান্ত ব্যক্তি তবে কেউ ছাত্র শিবির করে এই টার্গেট নিয়ে যখন কাউকে বুঝতে পেরেছে, জানতে পেরেছে, তখন কোন জায়গায় তাদের অত্যাচার হয়েছে, এটা অস্বীকার করবো না। মিছিল কোথাও ছাত্র শিবির নামে করেছে কোথাও? অথচ আন্দোলনের পর তারা বলছে যে আমাদের 154 জনের ভিতরে 109 জনই আমাদের সমন্বয়ক ছিল। তারা কি ছাত্র শিবির নামে সমন্বয়ক ছিল? ছিল না। তার কোন মিছিল করে সাদিক ক্যাম্প, সে কি দেখাতে পারবে কোন মিছিলে ছিল? সে ছাত্রলীগের মিছিলে ছিল। ডাক্তার জিয়া ছাত্রলীগের অসংখ্য ছাত্র শিবির, তারা ছাত্রলীগের মিছিলে হেলমেট বাহিনী, হেলমেট মাথায় দিয়ে তারা ছাত্রলীগের মানে একে নষ্ট করার জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। বলেন তো, এই যে বিশ্বযুগের ছাত্র শিবির জয় জয়কার, ছাত্র শিবিরের নামে এখানে তো গুপ্ত, এখানে ছাত্র শিবিরের নামে কিন্তু তারা প্যানেল দেয়নি, এখানেও গুপ্ত হয়েছিল, অন্যদেরকে নিয়ে একটা সাধারণ একটা রূপ ধারণ করার চেষ্টা করেছিল। এবং দেখেন এই সাদিক ক্যাম্প কি বললেন, জিয়া রহমানকে নিয়ে বললেন, জিয়া রহমান ফ্যাসিস্ট খুনি, তারেক রহমান চাঁদাবাজ খুনি। ম্যাডাম খালেদাকে ছাড়লেন না, ম্যাডাম খালেদাকে বললেন কি, এই তুমি একটা আত্মসাৎকারী। সোহাগ হত্যা হলো পুরোনো ঢাকায়, এর শিবিরেরও কেউ না, এটা অন্য দলের কেউ না, ওরা বন্ধু, ওরা ওই ভাঙড়ি ব্যবসায়ী নিয়ে ওদের দ্বন্দ্ব। হত্যাকাণ্ড তাদের নৃশংস, আমরা তার নিন্দা করেছি। আমাদের চেয়ারম্যান সাহেব বলে দিয়েছেন ওর জন্য কেন উকিল হিসাবে কেউ আদালতে না দাঁড়ায়, তাকে বহিষ্কার করা হয়েছিল। হ্যাঁ, আমরা কি একটু এখনকার প্রসঙ্গে আসতে পারি? আমি এখনকার কথাটা বলছি, আমরা বলতে গেলে খেলে আমাকে এখনকার কথা বলেন। আচ্ছা, এই যে কথাটা যে আসতেছে, সেদিন কি অপরাধ ছিল তারেক রহমানের? 1, 2, 3, 4 তারেক রহমানের কি করেন? তারেক রহমানের নামে কত, জিয়া রহমানের নামে, বেগম খালেদার নামে, তারা আসতে কিন্তু বলেই আসতেছে। এবং এই যে তাদের যে আমাদের বলেন তো, আমাদের ছাত্র দলের বা বিএনপির কোন নেতা কর্মী, জামাত ইসলামের কারুর নামে কোনোদিন কোন পোস্ট দিয়েছে কিনা, কোনো আমরা ফেসবুকে কোন বক্তব্য কোথাও বলেছে কিনা? হ্যাঁ, আমরা একটা কথা বলি, গুপ্ত, হ্যাঁ গুপ্ত তারা ছিল, গুপ্ত ছিল, এটা অস্বীকার করবো না। রাজাকার বলি, কি রাজাকার তারা ছিল, রাজাকার তারা সৃষ্টি করেছিল, আলবদর সৃষ্টি করেছিল, আসাম সৃষ্টি করেছিল, শান্তি কমিটি সৃষ্টি করেছিল। তারা স্বাধীনতাকে স্বীকার করে না, 71 বলে গোলমালের বছর, তারা জাতীয় শিবিরে কোনোদিনও যায় নাই, এবার তারা গিয়েছে। শহীদ মিনার কোনোদিনও যায় না, এবার গিয়েছিল, যখন জিজ্ঞাসা করেছে শহীদের আত্মার প্রতি সমবেদনা বা শান্তি দেওয়ার জন্য আসছেন না, বিরোধী দলের নেতারা আসতে এসেছি। এই যে তাদের যে কর্মগুলো, এখন এইটা রাজাকার যদি বলি যে আমার শিবির রাজাকার, এটাকে অস্বীকার করার উপায় আছে? সাদা বিরোধী, সে অস্বীকার উপায় আছে? আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে যে কথা, থাম্বা, তারপর আমি এখনকার প্রসঙ্গে আসতে যাচ্ছি জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি যেটা বলছেন সেটা নিয়ে আলাপ করতে গেলে অনেক সময় লাগবে। আপনি শুধু এখনকার প্রসঙ্গটা বলে যে এখন ঠিক এই মুহূর্তে করণীয়টা কি? জি, আমাদের পরিষ্কার বক্তব্য, জি, আমাদের দল যেহেতু রাষ্ট্র ক্ষমতা আছে, জি, সেহেতু আমরা ক্যাম্পাসকে শান্ত রাখতে চাই, সুন্দর রাখতে চাই, পরিষ্কার রাখতে চাই। কোন ধরনের কেওয়াস যেখানে হোক না কেন সরকারের উপর দায়িত্ব যাবে, যে কারণে আমরা এখানে শান্ত থাকতে চাই। দেখেন আমাদের বাংলাদেশের রাজনীতি কত নোংরা। আমরা ইসাক সরকারকে বহিষ্কার করেছি, ইসাক সরকার আগে ছিল চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তান। আজকে যারা পরিবর্তনের কথা বলে, নতুন রাজনীতির কথা বলে, তাদের মধ্যে যে চাঁদাবাজ বলা হয়েছে আপনার কি বলে ইসাক সরকারকে, আজকে তাকে সাদর সম্ভাষণ তারা তাদের জয়েন করলো। জামাত ইসলাম ওপেন বক্তব্য বলেছে, এই রেফারেন্স তো আমরা অতীতেও দেখেছি, মানে রাজনীতিতে কোনো কিছু শেষ না, রাজনীতি কোনো কিছু আমরা শেষ দেখি না। আমরা ক্যাম্পাসে কোন ধরনের কোন সংঘর্ষ হোক আমরা চাই না। ছাত্র শিবির তাদের মধ্যে রাজনীতি করুক, ছাত্র দল তাদের মধ্যে রাজনীতি করুক, অন্যান্য দল তাদের মধ্যে রাজনীতি করুক। আমরা সরকারি দল, এই শিক্ষায় আমরা শিক্ষা লাভ করতে চাই। বিএনপি 2 বার ক্ষমতা হস্তান্তর করেছে, একবারও কিন্তু ক্যাম্পাস ছাড়া মানে দেশ ছাড়া হয় না। আপনি স্পষ্ট করেছেন, আমি হ্যাঁ এই আলাপটা শেষ করব। আমি সবশেষ ছোট করে একটা মন্তব্য রাশেদুল ইসলাম রাশেদ আপনার কাছ থেকে নিয়ে নিতে চাই, সেটা হচ্ছে যে হাবিবুর রহমান হাবিব আমাকে শেষ বক্তব্য দিতে দেন, আমি বলি শেষ করুন। জি, আমরা ওই কাজটা করতে চাই না। আমরা দেখেছি ক্যাম্পাসে থাকতে না দিলে, ছাত্র দল ছাত্রীরা কাউকে থাকতে না দিলেও শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখা যায় না। রাজনীতি আমরা ওইটা আমরা করতে চাই না, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই, একটা সুন্দর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আমরা করতে চাই।
এই জন্য যত স্যাক্রিফাইস করা দরকার আমরা করবো। দয়া লাগে আপনারা আমাদের তারেক রহমান, জাইমুর রহমান, ডক্টর জুবাইদুর রহমান, জিয়া রহমান এবং খালেদা নামে এই সমস্ত অসম্মান কটূক্তি আপনি করবেন না, এটা আপনাদের কাছে একদম অনুরোধ। একদম পরিষ্কার বার্তা। রাশেদুল ইসলাম রাশেদ, প্রথমত জি। আপনি শিবিরের সভাপতি ছিলেন, ঠিক আছে, কিন্তু এখন দিন শেষে আপনি একজন জনপ্রতিনিধি, সংসদ সদস্য। তার মানে রাজনৈতিক পরিচয় যেমন আছে, ঠিক তেমনি সাধারণ জনগণের অনেক প্রত্যাশাও আছে আপনাদের মতো মানুষদেরকে নিয়ে। সেই জায়গা থেকে আসলে কখনো কখনো একটু বড় ক্যানভাসে ভাবতে হয়। যেটা আসলে হাবিবুর রহমান হাবিব বললেন যে সরকার নিজেই তাদের দিক থেকে আসলে নিরাপদ ক্যাম্পাসে রাখার সর্বোচ্চ ভূমিকাটা রাখবে। আপনি কি কোনো আশাবাদ দিতে পারেন যে আসলে আপনারা জনপ্রতিনিধি যারা পার্লামেন্টে আছেন তাদেরও তো অনেক কিছু করার সুযোগ আছে, তারা আসলে ক্যাম্পাস ঠান্ডা রাখার জন্য কি করবেন? গুপ্ত শব্দটা নিয়ে এত কথা কেন হবে? আসলে এটা হলো গুপ্ত হলে কি সমস্যাটা কোথায়? জি, একটু বলি আর কি। গুপ্ত হাবিব ভাই খুবই চমৎকার করে বলেছেন, বলতেই থাকছেন, কিন্তু আমি শত সহস্র আমার নিজের রাজপথে, বিশেষ করে 2000 একবারে কি বলে এটাকে 9 সাল থেকে এই 24-এর গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত যেহেতু আমরা গুপ্ত ছিলাম, আমি হাবিব রহমান হাবিব ভাইকে তিনি চাইলে আমার ফুটেজ গুলো, ভিডিও, নট অনলি কি বলে শুধু ছবি, ভিডিও আকারে পৌঁছে দিতে পারি ভাইয়ের কাছে। আমি শিবিরের দায়িত্ব থাকাকালীন, শিবিরের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর, জামাতে যোগদান করার পর কি কি কর্মসূচিতে লিপ্ত হয়েছে সেই বিষয়গুলো দিতে পারি। আমি আমার না শুধুমাত্র আমার দলের শত সহস্র না লাখ লাখ ফুটেজ আমি আপনার কাছে পৌঁছে দিতে পারি। আমার কাছে মনে হয় যে এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে এবং প্রয়োজনও নাই তেমন। জামাত ইসলামীর ব্যাপারে যেরকম গুপ্তের আলোচনা আসতেছে, আমরা এরকম আবার হাজার হাজার উদাহরণ দিয়ে যদি বলি যে বিএনপির বিরুদ্ধে ওইরকম গুপ্তের উদাহরণ আছে, এইগুলো আসলে সাময়িক, এগুলোর কোনো ভিত্তিও নাই, এগুলোর আলোচনার কোনো ইম্প্যাক্ট নাই, বিশেষ করে খেয়াল করতে। এবং ভালো লেগেছে হাবিবুর রহমান হাবিব ভাই যেটা লাস্ট বলেছেন যে একটা পরিশীলিত ক্যাম্পাসে রাজনীতির ব্যবস্থা করতে হবে এবং দেশে একটা শান্তি শৃঙ্খল পরিবেশ না সৃষ্টি করলে আলটিমেটলি আমাদের জন্য সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হচ্ছে আমরা এরকম মাতামাতি দেখছি, কিন্তু হয়তো এখানে অন্য কোনো ইস্যুস থাকতে পারে। দেখা যাচ্ছে যে আমাদের এগুলোকে সৃষ্টি করে দিয়ে কেউ ফায়দা লোটার জন্য উদ্যোগ নিচ্ছে। দেখা যাচ্ছে যে হয়তো বিগত ফেসিস্ট আসবে, অথবা দেখা যাচ্ছে যে এখন এই জ্বালানি তেল নিয়ে যে আলোচনাগুলো চলছে, বিদ্যুৎ ব্যাপক লোডশেডিং নিয়ে আলোচনাগুলো চলছে, এগুলোকে আড়াল করার জন্য এরকম আলোচনা কিন্তু হচ্ছে ফেসবুকে। আমরা চাই না যে ফেসবুকের এই আলোচনাগুলো মেইন স্ট্রিমে আসুক, আমাদের দেশে একটা রিয়েলি একটা শান্তি শৃঙ্খল পরিবেশ আসুক। এবং আমরা যে দল এখন ট্রেজারিতে, যে দল এখন বিরোধী দলে, উভয় পক্ষই কিন্তু মূলত এই বিগত ফ্যাসিস্টের এই গুপ্তই বলেন আর যাই বলেন না কেন, এই সব কিছু থেকে বের হয়ে এসেই কিন্তু আমরা মূলত একটি চমৎকার রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য চেষ্টা চালাচ্ছি। এবং দেখবেন যে সংসদে বলেন বা বাইরে বলেন, আমরা কিন্তু কখনোই একেবারে কি বলে এটাকে দেশে একবারে মেরে ফেলবো, কেটে ফেলবো, এই টাইপের চিন্তাধারা নিয়ে আমরা কেউই আসলে আপনাদের দুজনেরই বক্তব্যের শেষ অংশের জন্য সাধুবাদ। কিন্তু আমরা জানি না আসলে সকালটা কেমন হবে, সকালে আসলে কি ছবিটা আমরা দেখবো, কিন্তু মানে ভালো কিছুই হবে সেই প্রত্যাশা নিয়ে অন্তত আজকের এই অংশের আলাপটা শেষ করলাম। আপনাদের দুজনকে কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে কোনো আয়োজন আবার আপনাদেরকে পাবো। এবং দর্শক, ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। ৭১ চ্যানেলে বিরতির পর আবারও ফিরলাম। আমরা দেশের রাজনীতির অঙ্গন, ক্যাম্পাসের পরিস্থিতি সবটা নিয়ে কথা বলেছি। এবার পরিসরটা বড় করতে চাই। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু সম্ভাবনাটাই কেবল তৈরি হচ্ছে, বাস্তবায়নটা এখন পর্যন্ত আমরা হতে দেখিনি। আমরা একটু আলাপ করতে চাই। আগেই জানিয়েছি আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, এবং এ পর্যায়ে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক এবং একই সঙ্গে চমৎকার রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান। কাজী মাহবুবুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে এবং আশা করি খুব ভালো একটা বিশ্লেষণ আপনার কাছ থেকে আমি জেনে নিতে পারবো। আমি শুরুটা করতে চাই সিরাজুল ইসলাম আপনাকে দিয়ে। প্রতিনিয়ত আপনি আসলে ইরান পরিস্থিতি ফলো করছেন এবং আমরা আসলে কয়েকটা শিরোনাম দেখে একটু শঙ্কাবোধ করছি। যেমন বেশ শক্ত একটা মানে হামলার পরিকল্পনা হচ্ছে হরমুজে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, এরকম একটা আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম আমরা দেখেছি। ওদিকে নিজে জামাতাকে পাঠাচ্ছেন নেগোসিয়েশনের জন্য, শান্তি চুক্তির জন্য ইসলামাবাদে। ইরান আবার তাদের দিক থেকে নানা রকমের নাটকীয়তাও চলছে সেদিক থেকে। মানে সাধারণ নাগরিক হিসেবে আমি কি বিশ্বাস করব যে একটা শান্তি চুক্তি হতে যাচ্ছে, নাকি নতুন কোনো নাটক, কোনো আইওয়াস? ধন্যবাদ আপনাকে। আপনি সাধারণ নাগরিক হিসেবে, আমি সাধারণ নাগরিক হিসেবে, আমরা সবাই মিলে বিশ্ববাসী যারা শান্তির প্রত্যাশা করি, স্বাভাবিক জীবন চাই, তারা এরকম একটা চুক্তি প্রত্যাশা করি। কিন্তু এই রকম চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এখনই। আরও ২-৫-১০ দিনের ভিতরে সম্ভাবনা ক্ষীণ এই কারণে যে আমেরিকা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে পরিস্থিতি, এই জায়গা থেকে খুব সহজে চুক্তি হওয়ার কথা না।
একদম সমস্ত সবকিছু বাদ দিয়ে যদি শুরু থেকে বলি আমরা, আমেরিকা ইরানের উপরে হামলা চালানোর অধিকার রাখে কোথা থেকে? এই যে যুদ্ধটা করছে, হামলা চালিয়েছে আমেরিকা ইসরায়েল মিলে, এই অধিকার তাকে দিল কে? এই প্রশ্ন যদি করি, ইরান যদি প্রশ্ন করে আলোচনা টেবিলে বসে যে জারেড কুশনার, আব্বাস আরাকচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যদি জারেড কুশনারকে প্রশ্ন করে যে তুমি তো ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি, তুমি বলো তুমি একটা স্বাধীন দেশের নাগরিক, আমি একটা স্বাধীন দেশের নাগরিক, তুমি আমার দেশের উপরে হামলা চালানোর অধিকার আন্তর্জাতিক কোন আইনের বলে রাখো? এর জবাব আছে? নেই। এক। দুই হচ্ছে যে একটা দেশের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বহু সংখ্যক মন্ত্রী, মিনিস্টার, সেনা কর্মকর্তা, বিজ্ঞানী একদম অবলীলায় পাখির মতো মেরে ফেললো, মানে চোখের সামনে ঘোষণা দিয়ে। এবং শুধু তাই না, কাকে কাকে মারবে, কাকে কাকে লিস্ট থেকে বাদ দেয়, এগুলো করছে। এইগুলো কি কোনো আইনের কথা না কোনো সভ্য সমাজের কোনো বিবেকবান সভ্য মানুষের কথা? এই প্রশ্ন যদি আব্বাস আরাকচি করে এই ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিকে, জারেড কুশনারকে বা উডকপকে, কি জবাব দেবে? দুই। তিন হচ্ছে যে পরমাণু সংকটকে কেন্দ্র করে এত কিছু, সেই পরমাণু সংকটকে যদি সংকট নিয়ে পরমাণু ইস্যুতে যদি আব্বাস আরাকচি প্রশ্ন করে যে তোমার কাছে বোমা আছে আর আমার কাছে পরমাণু কর্মসূচি আছে, কোনটা ডেঞ্জারাস ফর দ্য ওয়ার্ল্ড? আমেরিকা কি জবাব দেবে? আছে জবাব? তিনটা প্রশ্নই আসলে। আচ্ছা, তিনটা প্রশ্ন। আমি আরেকটা প্রশ্ন করি, এই কথাগুলো বুঝতে হবে, এই কথাগুলো শোনা দরকার, খুব ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন যদি করি যে তুমি এখন বলছো হরমুজ প্রণালী, এখন বলছো পরমাণু কর্মসূচি, নিষেধাজ্ঞা, অমুক তোমাকে এটা সেটা, তুমি যা দিয়ে শুরু করলে যে আমার দেশের অর্থনৈতিক সংকট, মানুষের উপর আমার নির্যাতন, নিপীড়ন, এই তো? তা আমার দেশের অর্থনৈতিক সংকট যে কারণে আমার দেশের মানুষ বিক্ষোভ শুরু করলো আর দ্বন্দ্ব কেওয়াস কন্দ লাগলো, এবং তুমি স্যাবোটাজ করার জন্য অস্ত্র দিয়েছো, সে কথা তুমি নিজেই স্বীকার করেছো, ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছে। তা তুমি কেন আমার দেশের উপরে তুমি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছো? আমার অপরাধটা কি? জবাব কি? তার মানে চারটা প্রশ্ন যদি আরেকজির পক্ষ থেকে আসে, এই চারটা প্রশ্ন যদি করে আরাকচি, মার্কিন প্রতিনিধি দলের কাছে বৈঠক হবে না, তাদের সাথে বৈঠক আজকে হবে না। তো এই প্রশ্ন যদি ধরলাম যে ফর্মাল বৈঠক হলো, এই প্রশ্নগুলো যদি আব্বাস আরাকচি করে, আমি তো সাধারণ পর্যায়ে বহু দূর থেকে আমার মনে এই প্রশ্নগুলো আছে। আব্বাস আরাকচি যেহেতু প্রতিনিয়ত বিষয়গুলো হ্যান্ডেল করে, আব্বাস আরাকচির কাছে আরো অনেক টেকনিক্যাল আছে। আমি চুক্তি কিভাবে হয়? অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের কাছে একটু আসি। কাজী মাহবুবুর রহমান, আপনি বরাবরই এমন কিছু কারণ উল্লেখ করেন যে কারণটা হয়তো আমরা খুব একটা ভাবি না। নিউ ওয়ার্ল্ড অর্ডারটাকে চেঞ্জ করে নতুন একটা বিশ্ব ব্যবস্থার দিকে যাচ্ছে, একটা ইঙ্গিত, একটা কথা আপনি বলেছিলেন। আর কি খুঁজে পাচ্ছেন আপনি যেটা নিয়ে আমরা এখন পর্যন্ত আলোচনা করিনি এই যুদ্ধ নিয়ে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করছি সিরাজ ভাইয়ের প্রশ্নগুলোর উত্তর দিতে। জি। এখন প্রথম ব্যাপার হলো যে এটা তো আসলেই নৈতিকভাবে যায় না যে আপনি একটা দেশের উপরে আক্রমণ করবেন, কিন্তু আমরা এখন এটা খেয়াল করি না। বৈশ্বিক ব্যবস্থার গত 2 দশকে যে ডেভেলপমেন্ট হয়েছে, বিশেষ করে 1997 সালের পরে একটা মারাত্মক ডেভেলপমেন্ট হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর কিছু সংস্কার কর্মসূচি ছিল বৈশ্বিকভাবে, গভর্নেন্স সংস্কার কমিশন মানে কর্মসূচি, সেগুলো কিন্তু আমরা প্রায় PRSP-র অধীনে, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজির ব্যাপারের অধীনে প্রায় পৃথিবীর 145টা দেশ এগুলো করেছি, প্রায় বাস্তবায়ন করেছি। প্রায় 1 যুগ ধরে আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর এই শর্তগুলো বাস্তবায়ন করেছি। আমার কথা হলো এই 2 দশকে যে লিবারাল ইকোনমিক ডেভেলপমেন্ট করেছে, নিউ লিবারাল ইকোনমি ডেভেলপমেন্ট হয়েছে, তার ফলে আমরা এখন এমন এক শৃঙ্খলার মধ্যে আছি সারা বিশ্বব্যাপী, যে আপনি ট্রেড বলেন, ডেভেলপমেন্ট বলেন, ইকোনমিক ম্যানেজমেন্ট বলেন, আপনি অনেকগুলো বিষয়, যেমন ইকোনমিক ম্যানেজমেন্ট এখন পাবলিক গুডস হয়ে গেছে। মানে এটা আসলে এবং গ্লোবাল পাবলিক গুডস, যে আপনি অর্থনৈতিক ব্যবস্থাপনা যদি বাংলাদেশে খারাপ হয়, এটা আমেরিকা ধাক্কা লাগে, থাইল্যান্ডে খারাপ হলে আমেরিকা ধাক্কা লাগে, আমেরিকা খারাপ হলে থাইল্যান্ডে ধাক্কা লাগে, এইরকম হয়ে গেছে সারা বিশ্বে। যে কারণে অনেকেই বলতে চায় যে ইকোনমিক ম্যানেজমেন্ট একটা গ্লোবাল গুডস, সিকিউরিটি একটা গ্লোবাল গুডস। আপনার দেশে সিকিউরিটি নষ্ট হলে আমেরিকা সিকিউরিটি নষ্ট হয়, আমেরিকা সিকিউরিটি নষ্ট হলে আপনার দেশে নষ্ট হয়। এখন ব্যাপারগুলো হলো কি, আমরা আসলে এভাবে খেয়াল করি না। আপনাকে মনে করতে হবে, আমরা যখন বলি দেশ, আমরা কিন্তু গত 15 বছর যদি কিন্তু এই কথা শুনতাম যে দেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আমাদের যারা ক্ষমতা ছিল তারা কিন্তু বলতো বাংলাদেশের ব্যাপারে এত ইন্টারভেনশন কেন করবে।
আপনি দেশের প্রতিনিধি তখন হবেন যদি আপনি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় থাকেন। এই প্রক্রিয়াটা কিন্তু পৃথিবীর অনেক দেশে লঙ্ঘিত হচ্ছে। এখন এইটার জন্যই যে আমেরিকা সব জায়গায় ইন্টারভেন করে তা না, কিন্তু আমি বলছি যে এইটা ইউরোপিয়ানরা কিন্তু করে না, নর্ডিক কান্ট্রি কিন্তু এটা ভায়োলেট করে না, কিন্তু আমাদের অনেক দেশ এগুলো কিন্তু ভায়োলেট করে। তখন এই আমেরিকা এই নিরাপত্তা, গণতন্ত্র এইসব বিষয়গুলোকে মাথায় রেখে ওই সকল দেশের নাগরিকদের মুক্তির জন্য কিন্তু ইন্টারভেনশনটা করে, করার কথা বলে থাকে। তো এটা হয়তো কারোর কাছে বিশ্বাসযোগ্য, কারোর কাছে বিশ্বাসযোগ্য না, কিন্তু আমেরিকান সিটিজেনদের কাছে কিন্তু এটা অনেকটা বিশ্বাসযোগ্য জায়গায় পৌঁছে গেছে যে না, গণতন্ত্রের জন্য যেহেতু আপনি যেভাবে কাজগুলো করছেন, আপনি তো আপনার ভিন্ন মতকে দমন করছেন মারাত্মক আকারে, তো তখন কিন্তু আপনি রাষ্ট্র হয়ে ওঠার যে প্রকৃতি সেটা কিন্তু আপনি সর্বজন গ্রাহ্য না। আমরা অনেক সময় বলি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাটা কিন্তু রাষ্ট্রকে প্রতিনিধিত্ব সবসময় করে না। তাহলে আমি কি এই জায়গা থেকে এই অনুসিদ্ধান্তে আসতে পারি যে ইরান তাদের দেশের রাজনৈতিক যে মেরুকরণ বলুন বা রাজনৈতিক যে বন্দোবস্ত বলুন সেটার মধ্যে ত্রুটি ছিল বলেই আসলে যুক্তরাষ্ট্র তাদের উপরে নিষেধাজ্ঞা সহ সবকিছু দিয়েছে? আমি তো এটার একটা কাছাকাছি মনে করি, কিন্তু সবগুলো যে খুবই নৈতিক এবং খুবই মানে ইথিক্যাল স্ট্যান্ডার্ডে নেওয়া যাচ্ছে আমাদের মত, আমরা যারা এশিয়া থেকে আছি বা গ্লোবাল সাউথে আছি তারা যে সব একইভাবে নিতে পারি তা না, কিন্তু ওয়েস্টার্ন যে কনসেপ্ট, ওয়েস্টার্ন যে পারসেপশন, সেই জায়গাতে আপনি দেখবেন সবার মধ্যে কিন্তু ঐক্যমত্য আছে। এটা অনেক সময় আমরা বলি মুসলমান কারণে বা আমরা নন ওয়েস্টার্ন এসবের কারণে, কিন্তু আমরা আমাদের ত্রুটিটা কখনো দেখি না যে আমি কেন নরওয়ের মতো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি না, আমি কেন জার্মানির মতো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি না, আমি কেন ফিনল্যান্ডের মতো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি না। এই আলাপ কিন্তু আমাদের নাই। ইংল্যান্ডের মতো কেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, আমরা কেন সকল নাগরিক অধিকার দিতে পারি না, এই আলাপ কিন্তু করি না। আমরা বলি আমরা দেশের জন্য, আমরা দেশের জন্য, আমরা দেশের মানুষের জন্য ক্ষমতায় থাকছি। এটা কিন্তু সবসময় দেশের মানুষের জন্য আপনি ক্ষমতায় থাকছেন এটা প্রমাণ করে না। এটা প্রমাণ করে যে আপনারা এখানে যদি একটু জানার চেষ্টা করি, হ্যাঁ, এখানে যে ছোট্ট একটা বিষয় একটু যুক্ত করে দেন তাহলে আলাপ করতে সুবিধা হয়। কারণ আমি বিরতি থেকে ফিরে এসে নিশ্চয়ই আপনার এই কথার প্রেক্ষিতে সিরাজুল ইসলাম ওনার মতামত নিব। সেটা হচ্ছে যে ধরুন একটা দেশের রাজনীতির যে ধরন সেটা অনেকটা স্বৈরাচারতন্ত্রী, সেখানে অনেক ধরনের বিষয় আছে যে এই জিনিসটা আসলে কখনোই প্রত্যাশিত না। তার বিপরীতে নানা ধরনের ব্যাপার তো ঘটতে পারে, কিন্তু একটা দেশে যুদ্ধ পর্যন্ত লেগে যেতে পারে এবং সাধারণ মানুষের প্রাণহানি এভাবে হতে পারে। আপনি একটা জিনিস খেয়াল রাখেন, এটা যুদ্ধকে জাস্টিফাই করা অনেক কঠিন কাজ, এটা আমি জাস্টিফাই করতে চাই না, কিন্তু আমার মাথায় এগুলো আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বড় আকারে বিভিন্ন দেশগুলোতে নানান ধরনের ইন্টারভেনশন আছে, তার বৈশ্বিক পাওয়ার হিসাবে সেই ইন্টারভেনশন তার থাকবেই, সারা পৃথিবীর সব বৈশ্বিক পাওয়ার ছিল সবসময়। কিন্তু আপনি দেখেন মধ্যপ্রাচ্যের কতগুলো দেশে ইরানের প্রক্সি গোষ্ঠী আছে, আপনি বলেন, আপনি কি এটা অস্বীকার করতে পারেন? আমরা যে সবাই খালি ইরানের প্রতি, আমরা বাংলাদেশে গত 15 বছর ইরান কার সাথে ছিল এই আলাপ কিন্তু আমরা একবারও উঠাই না। আমরা কিন্তু 5 আগস্টের শক্তি সবাই বলি, কিন্তু আপনি দেখেন গত 15 বছর কার সাথে ছিল। সাউথ এশিয়া ভারত পাকিস্তানের মতো যে লড়াই চলে সেই লড়াইয়ের ক্ষেত্রে ইরান কার পক্ষ নেয় এটা কিন্তু আমরা কখনো খেয়াল করি না। তো আমাদেরকে বুঝতে হবে যে ইরানের কিন্তু একটা রিজিওনাল শক্তি হয়ে ওঠার প্রবণতা আছে, এবং গত 500 বছর ধরে ইরানে যে মতবাদের মানে প্রিভিল করছে, যে মতবাদের গুরুত্ব আছে, সেই মতবাদটা কিন্তু মধ্যপ্রাচ্যে অনেক অস্থিরতাও তৈরি করছে। জি সরি জি, আমি আপনার এই পয়েন্টগুলো তো নিলাম, আপনি নিজে একটু পানি খেয়ে নেন, আমিও একটু পানি খেয়ে নিই ছোট্ট একটা বিরতির মাঝখানে, নিশ্চয়ই আরও কথা হবে। সবশেষ বিরতি নিয়ে ফিরলাম 71 চ্যানেলে আপনারা আছেন, আমরা আবারও আলাপে ফিরতে চাই। জনাব সিরাজুল ইসলাম, আপনি শুনছিলেন অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের কথা, তিনি তার নিজের গবেষণা বা নিজের বিশ্লেষণ থেকে এই মন্তব্যগুলো করেছেন এবং এর আগেও তিনি এই ব্যাখ্যাগুলো দিয়েছেন, যেটা আসলে বিভিন্ন সময় আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা শুনে থাকি আন্তর্জাতিক গণমাধ্যমেও। ইরান বরাবরই চেষ্টা করে একটা আঞ্চলিক প্রভাব ধরে রাখতে, এবং বাংলাদেশে টানা 17 বছর মানে এই সাউথ রিজিয়নে তারা একটা দলের পক্ষে বা একটা দেশের সাপোর্টে মিত্র হিসেবে থেকেছে। তাদের নিজস্ব অনেক প্রক্সি ফেজাইল আছে, তাদের গ্রুপ আছে, যে সমস্ত বিষয়গুলো বারবার মধ্যপ্রাচ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। প্রশ্ন ওঠে ইরানের ভূমিকা নিয়ে। আজকের এই যুদ্ধ পরিণতির জন্য আসলে ইরানের এই সমস্ত স্ট্র্যাটেজি কতটা দায়ী? আসলে এর কোনোটাই দায়ী না। আচ্ছা, দায়ী হলো আমেরিকার সাম্রাজ্যবাদী নীতি, আর কিছু না। আচ্ছা, মধ্যপ্রাচ্যে যে সংকট তৈরি করেছে, এই যে জিসিসি তৈরি করেছে, আমরা যদি মধ্যপ্রাচ্যের মাঝ, আপনার এখানে সময় কতটুকু আছে? আমার হাতে আর 8 মিনিট আছে, আপনি 4 মিনিট। এবং আচ্ছা, যাই হোক, কথা তো অনেক কথা। পারস্য উপসাগরের উত্তর পাড়ে ইরানের অবস্থান কেমন?
পশ্চিমের মাঝামাঝি থেকে দক্ষিণ পাড় পুরোটা এসে কুয়েত, ইরাক, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, একটা অংশে এসে ওমান, কেমন কান্ট্রি। জি, তো এই যে পারস্য উপসাগরের পাশে যে আরব কান্ট্রিগুলো, এই আরব কান্ট্রিতে আমেরিকা জিসিসি তৈরি করেছিল কেন? ইরানের বিপ্লব এবং ইরানকে ধ্বংস করার জন্য। কি জন্য, কেন? ইরানে ইসলামিক বিপ্লব হয়েছে। ইসলামিক বিপ্লবের মানে হচ্ছে এই আমেরিকাকে সিম্পলি না করে দিয়েছে। আচ্ছা, যখন আমেরিকাকে বহিষ্কার করেছে ইরান থেকে ইরানের বিপ্লবী সরকার, তো এবং বিপ্লবের মধ্য দিয়ে তাদের পাপেট সরকারকে বিতাড়িত করেছে, তখন মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে স্বার্থ তাদের হুমকির মুখে পড়লো। আমেরিকার স্বার্থ, এই স্বার্থ উদ্ধারের জন্য এবং মধ্যপ্রাচ্যে ইরানকে কন্ট্রোল করার জন্য এই জিসিসি দিয়ে, এই গালফ কান্ট্রি দিয়ে জিসিসি তৈরি করলো ইরানের বিপ্লব ধ্বংস করার জন্য, মুসলমানদের প্রতিবেশীকে ধ্বংস করার জন্য। এক, দুই হচ্ছে যে বিপ্লবটা যখন হয়েছে তখন ওই বিপ্লবের প্রথম এবং প্রধান সুর ছিল আমেরিকা বিরোধী সুর, আচ্ছা, মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী সুর। এই মার্কিন সাম্রাজ্যবাদকে যখন ইরান না করেছে তখন সারা বিশ্বের একটা প্রভাব পড়বে এবং বিশ্বের বহু দেশ দিকে দিকে জেগে উঠবে আমেরিকার বিরুদ্ধে, মার্কিন বিরোধী মনোভাব তৈরি হবে। এবং ইরান আজকে বলেছে, কালকে আরেক দেশ বলবে, কালকে আরেক দেশ বলবে, এইভাবে সারা বিশ্বে আমেরিকার প্রভাব ক্ষুণ্ণ হবে। এই জায়গা থেকে ইরানকে যাতে ওইখানেই ধ্বংস করে দেওয়া যায়, এই জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে। সো আজকের যে যুদ্ধ বা আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য ইরান দায়ী না, মার্কিন সাম্রাজ্যবাদী নীতি দায়ী। আচ্ছা, আমি এই অংশটা নিয়ে একটু কাজী মাহবুবুর রহমান, আপনি একমত কিনা? কারণ অনেকগুলো কারণ আপনি বলেছেন, কিন্তু মোটা দাগে এটা অনেকেও বলেন যে যুক্তরাষ্ট্রের কিছু সাম্রাজ্যবাদী নীতি আছে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সাম্রাজ্যবাদী কিছু নীতি আছে যে নীতির বিরুদ্ধে আসলে কথা বলতে শুরু করেছে অনেক দেশ। ইরান সবার আগে সেই শুরুটা করেছিল ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে। জি, আপনাকে বলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই এবং আমেরিকান বর্তমান সিভিলাইজেশন এবং অন্যান্য যে সিভিলাইজেশন গুলো ছিল, ব্রিটিশদের অধীনে আমরা ছিলাম, আমরা অটোমানদের অধীনেও ছিলাম, আমরা ফরাসিদের এক ধরনের নেতৃত্ব ছিল আফ্রিকার দেশগুলোতে, আপনি স্পেনের একটা নেতৃত্ব ছিল আপনার ল্যাটিন আমেরিকাতে। প্রত্যেকটা কলোনিয়াল রুলের সময় আপনি দেখেন যে মানুষ কোনো কথা বলতে পারতো না। আজকে আমরা আমেরিকার যে সমালোচনা করতে পারি, এইটাও কিন্তু নিউ লিবারাল পলিসি। আমি যেটা বলতে চাই আপনাকে, দেখেন যে আমাদের এখানে যে আপনি 2018 সালে বলেন ড্যান মাজিনা বলেন, মার্শা বার্নিকাট বলেন, পিটার হাস বলেন, তারা প্রত্যেকে কিন্তু মানে একটা অবস্থানের কারণে একটা দেশের নিপীড়িত জনগণের পক্ষে অবস্থান নিতে গিয়ে কিন্তু কি পরিমাণ কথা, মানে একটা পর্যন্ত হাসের কথা বলা হচ্ছিল। তো আপনি কি পরিমাণ মানে নিপীড়ন, এক ধরনের বারবার নিপীড়ন বলেন, এক ধরনের মানসিক টর্চারের শিকার হয়েছেন। আমরা কিন্তু সেই বিষয়গুলো মনে রাখি না কখনো। এবং আজকে আমরা যে অবস্থানটা নিচ্ছি, মধ্যপ্রাচ্যের অন্যান্য যারা সুন্নি জনগোষ্ঠী আছে তাদের দিকে বিবেচনা করে দেখেন, তাদের জন্য ইরান যদি জিতে যায়, তাহলে তার যে সম্প্রসারণবাদী নীতি, বিশেষ করে তার যে ধরেন আজকের যে ইয়েমেনের অবস্থা, এটাতে আপনি খেয়াল করে দেখেন, মানে হুতি, মানে এই যে ইরানের যে ইয়েমেনের যে প্রবলেম তৈরি হয়েছে, যে ক্রাইসিস তৈরি হয়েছে এবং এটা যেটা আছে, এগুলো যদি আমরা বিবেচনা করে দেখি, আমরা তো দেখি না যে ইরান হয়তো ছোট পাওয়ার, তাই ছোট অ্যাম্বিশাস। সে কারণে মানে আমি তো একে কোনভাবে অন্যভাবে নম্বর দেওয়ার জায়গাটা নাই। সে ইন্টারভেনশন করে, প্রক্সি ওয়ার করে, সে মানে আবার অভ্যন্তরীণভাবে খুন খারাপি করে, ভিন্ন মতকে দমন করে, এইসব বিষয়গুলো কিন্তু আছে। পূর্ণ গণতন্ত্র কিন্তু কেউ দিতে পারছে না। তো এখানে ব্যাপার হলো আরো অনেকেই দিতে পারছে না, শুধু ইরানের দোষ না। কিন্তু নৈতিকভাবে ইউনাইটেড নেশনসের যে এগ্রিমেন্ট আছে, সেখানে কারো দেশের উপরে আক্রমণ করা যায় না। কিন্তু আপনি দেখেন এখন যে বিষয়গুলো বলা হচ্ছে যে আপনি তো লম্বা সময় অপেক্ষা করছেন, সে তার দেশে তো গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বা অন্য কোনো কারণে সেভাবে তৈরি হচ্ছে না। এটা এই অভিযোগ সবার ক্ষেত্রে প্রমাণও করা যাবে না যে আর অনেক দেশেই তো গণতন্ত্র নাই, সেটাও বলা যাবে। কিন্তু সবকিছু মিলিয়ে আপনি যদি বলতে চান যে আপনার তো দুর্বলতা আছে, তখন আপনার দুর্বলতাটাকে কেন শুধুমাত্র আপনার উপরে আক্রমণ করাকে জাস্টিফাই করেন, অন্যের অ্যাম্বিশাসকে, আপনার দুর্বলতাকে কেন জাস্টিফাই করেন? আমি মনে করি এটা দুই পক্ষটাই একটা সুযোগ তৈরি হয়েছে। ইরানের ক্ষেত্রে, লিবিয়ার ক্ষেত্রে এই সুযোগগুলো তৈরি হয়েছে। এবং যখনই এই ধরনের ক্ষমতা, যে ক্ষমতাগুলো অনৈতিকভাবে থাকে,
কিন্তু সেই ক্ষমতাগুলো আবার বৈশ্বিক হেজমনের সাথে আপোষ করতে চায় না, তখন তারা চ্যালেঞ্জে পড়ে যায়। আপনি এইভাবে দেখেন না কেন? বুঝতে পারছি। যখন হ্যাঁ। মানে যে সকল রাষ্ট্রগুলো কর্তৃত্ববাদী রাষ্ট্র, জনগণকে সম্মতির ভিত্তিতে ক্ষমতা থাকে না, কিন্তু তারা আবার চ্যালেঞ্জ করতে চায় কাকে? বৈশ্বিক শক্তিকে। তখন তো বৈশ্বিক শক্তি এটাকে চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ নিবে। আমি এই জন্য ভাইয়ের সাথে আমি একমত। প্রথমে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে পরিস্থিতিতে আছে, এখানে কোনো কম্প্রোমাইজের আমিও দেখি না। আমি মনে করি এখানে শেষ পর্যন্ত সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। এবং এইটা মার্কিন যুক্তরাষ্ট্র যদি আজকে এই সেটেলমেন্টে যায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু চূড়ান্তভাবে একটা পরাজয় মেনে নিতে হবে। তো সেইটার মতো একদম পরিস্থিতি আমি আমেরিকার সাথে শুরু হয়েছে। একেবারে শেষের দিকে সিরাজুল ইসলাম, আপনি পুরো আলোচনা শুনলেন, শেষ মন্তব্যটা নেব আসলে। না, শেষ মন্তব্যটা হচ্ছে এই, আমাদের প্রফেসর সাহেব তো বললেন সংকটটা কোথায়। আমেরিকা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে পুরো জনপদটাকেই ধ্বংস করে দেয়। কিন্তু ইরান যে সম্প্রসারণ নীতিটা নিয়েছে, কোথায় ইরান সম্প্রসারণবাদী যেটা নীতি আসলে নিয়েছে? এটা তো ওনার জানার ভুল। আচ্ছা, এটা ওনার জানার ভুল। ইরান সম্প্রসারণবাদী নীতি নিয়েছে কোথা থেকে? ইরান তো সেই জায়গায় আছে, সেই ভূখণ্ডেই আছে। সম্প্রসারণবাদী নীতি তো কোথাও নেয়নি। ভেনিজুয়েলার মাদুরো কি সম্প্রসারণবাদী নীতি নিয়েছিল? ডাকাতের মতো ধরে নিয়ে আসলো একটা রাতের অন্ধকারে। ভালো যুক্তি হতে পারে কাজী মাহবুবুর রহমান। এটা কি কোনো কথা হলো নাকি? আমেরিকার পক্ষে কোনো কথা বলার কোনো সুযোগ নেই। এটা শুনে নি। হ্যাঁ জি, বসেছিল মাদুরো, জনগণের উপর চেপে বসেছিল। এইভাবে ধরে আনা যাবে কিনা সেই বিতর্ক আমরা করতে পারি, কিন্তু মাদুরো একটা, আমি নির্বাচিত সরকার বলবো না, মাদুরোকে আমি মাদুরো খুবই খারাপ ওই দেশের জন্য, কিন্তু মাদুরোকে ধরে আনার অধিকার আমেরিকাকে কে দিল? এটা কোন আন্তর্জাতিক আইন দিল? আমেরিকার যেমন নাই মাদুরোকে আনার, তেমনি ভাবে মাদুরোরও ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। না না, মাদুরোকে থাকার ক্ষমতার অধিকার আছে কিনা সেটা তো আমি আপনি জাজ করব, সেটা তো করবে ওই দেশের জনগণ। শাসন আর মাদুরোর শাসনের মধ্যে পার্থক্য কিভাবে করবেন? আপনি তখন যদি আপনি সুবিধা নেন, শেখ হাসিনার ক্ষেত্রে যদি বৈশ্বিক শক্তির সাপোর্ট নেন, আর মাদুরের ক্ষেত্রে যদি আপনি বৈশ্বিক শক্তির সাপোর্ট না নিতে চান, তাহলে তো আপনি পার্টিজান হয়ে গেলেন। আর ভাই আমি কোথায় সাপোর্ট দিলাম না সেটা তো প্রশ্ন না। একটা লাইনে যেতেই হবে। না না, আমি কোথাও সাপোর্ট দিচ্ছি না, আমি মাদুরের কথা বলি। প্লিজ একটু শুনেন আপনি। কেন মাদুরের ক্ষেত্রে এটা নিব না? নিব না এই সুযোগটা। মাদুরো তো অনির্বাচিত অবৈধ সরকার, একটা অবৈধ সরকার বলল যে দেশের প্রতিনিধি কিভাবে সম্ভব? এটা তাই বলে ঘোষণা দিয়ে এই অবৈধ সরকার আমি কোনো নম্বরই দিতে চাই না। রাখেন স্যার, কর্তৃত্ববাদী অন্যায়কারী জালেম সরকার। হ্যাঁ, অনেক ধন্যবাদ কাজী বুঝলাম। মাহবুবুর রহমান। আমি এই যে মাদুরো অবৈধ সরকার, এই অবৈধ সরকার দেখার দায়িত্ব কি ডোনাল্ড ট্রাম্পের না জাতিসংঘের? ডোনাল্ড ট্রাম্পের না। এই বিতর্ক আমরা করতে পারি, কিন্তু প্রথম বিতর্ক কেন করব না যে তিনি কেন ওই দেশে ক্ষমতায় থাকবেন? এটা কেন উনি কেন ক্ষমতায় দেখবেন সেটা তো দেখবে ওই দেশের জনগণ। নো ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট আছে ক্ষেত্রে। আমরা কেন ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট আছে? বুঝলাম, ইন্টারন্যাশনাল আইন আছে, কিন্তু এটা দেখার দায়িত্ব কি ডোনাল্ড ট্রাম্পের? এটা কি কথা? শুধু আপনি তো পারছেন না। আপনি তো ডোনাল্ড ট্রাম্পের সাহায্য ছাড়া বাংলাদেশে পারেন নাই। পারেন নাই তো। আমি বাংলাদেশে কি পারলাম না কি পারলাম সেটা না, আন্তর্জাতিক আইনের যে প্রশ্নটা সেটা কি হবে? বাংলাদেশে এটা কোনো কথা হলো? আপনি একজন শিক্ষক মানুষ। আচ্ছা কাজী মাহবুবুর রহমান, আপনার বক্তব্য স্পষ্ট। আমি সবশেষ ছোট করে একটু জেনে নিতে চাই সিরাজুল ইসলাম। ধরুন আলোচনাটা ফলপ্রসূ হলো না, হ্যাঁ, আমার হাতে আর মিনিট খানেক বোধহয় সময় আছে। বাংলাদেশের জন্য আসলে কি অপেক্ষা করছে? মানে ভুগবো তো আসলে আমরা না, শুধু আমরা বাংলাদেশ না তো, সারা বিশ্ব ভুগবে। এবং এটা বুঝতে হবে, এই যে যুদ্ধটা তৈরি করেছে, সৃষ্টি করেছে তো আমেরিকা এবং ইসরায়েল। শুধু তাই না, যুদ্ধবিরতির ভিতরেও তো এই সমস্ত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে তারাই বলে যে যুদ্ধবিরতি দিয়েছে একতরফা ভাবে, এটা তো ইরান দিতে চায়নি, তারপরে তারা দিয়েছে। দেওয়ার পরে আবার সেই ইরানের বিরুদ্ধে অবরোধ করলো। যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতি মেনে নেয়, বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র অনেক বড় পরাজয়, ডেফিনেটলি পরাজয়, এবং তার জন্য অত্যন্ত বেদনাদায়ক লজ্জাজনক পরাজয় অপেক্ষা করছে। সেই সময় আসছে সামনে। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে বিষয়টা এত জটিল, একটা দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে, এবং কোন এক সময় অধ্যাপক কাজী মাহবুবুর রহমান আপনার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হবে, তখন আরো বিস্তারিত হয়তো জানতে পারবো। অনেক ধন্যবাদ সময়টা দিয়েছেন, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল আরো নতুন বিষয় নিয়ে কথা হবে ৭১ জানালে। থাকবেন আমাদের সঙ্গে।